রামায়ণ হল প্রাচীন ভারতীয় সাহিত্যের এক অমর মহাকাব্য। আদিকবি মহর্ষি বাল্মীকি এটি রচনা করেন। এটি সংস্কৃত ভাষায় লেখা, প্রায় 24,000 শ্লোকে গঠিত এবং 7টি কাণ্ড, পর্ব ও 500টি স্বর্গে বিভক্ত। রামায়ণের আক্ষরিক অর্থ রামের যাত্রা, রাম অজন। এটি বিষ্ণুর সপ্তম অবতার শ্রীরামচন্দ্রের জীবন কাহিনী কেন্দ্র করে গড়ে উঠেছে। এতে শুধু কাহিনী নয়, বরং আদর্শ, মানবিক সম্পর্ক, ধর্ম, কর্তব্য, নৈতিকতা ও সত্যের জয়ের গভীর ব্যাখ্যা রয়েছে। রামায়ণ ও মহাভারত ভারতের দুই প্রধান মহাকাব্য। রামায়ণ 7টি কাণ্ডে বিভক্ত। প্রত্যেকটিতে রামের জীবনের বিভিন্ন পর্যায় বর্ণিত হয়েছে। রামায়ণের এই 7টি কাণ্ড হল: 1. বালকাণ্ড আদিকাণ্ড, 2. অযোধ্যাকাণ্ড, 3. অরণ্যকাণ্ড, 4. কিষ্কিন্ধাকাণ্ড, 5. সুন্দরকাণ্ড, 6. লঙ্কাকাণ্ড যুদ্ধকাণ্ড, 7. উত্তরকাণ্ড। এই কাণ্ডগুলোর প্রধান চরিত্রসমূহ হল: রাম আদর্শপুত্র, স্বামী, ভাই ও রাজা; ধর্ম, সত্য ও কর্তব্যের প্রতীক, মর্যাদা, পুরুষোত্তম; সীতা, পতিভক্তি ও সতীত্বের আদর্শ; লক্ষ্মীর অবতার; লক্ষ্মণ, আদর্শ ভ্রাতা, কর্তব্যনিষ্ঠ ও বলশালী; ভরত, ভ্রাতৃপ্রেম ও ত্যাগের প্রতীক; হনুমান, ভক্তি, শক্তি ও বুদ্ধির প্রতীক; রাবণ, জ্ঞানী কিন্তু অহংকারী ও কামুক; 10 মাথা 10 ইন্দ্রিয়ের প্রতীক; বিভীষণ, ধর্মপরায়ণতার উদাহরণ। আজকের ভিডিওতে আমরা রামায়ণের এই কাণ্ডগুলো সম্পর্কে জানব। তো চলুন শুরু করা যাক। বালকাণ্ড বা আদিকাণ্ড হল বাল্মীকি রামায়ণের প্রথম কাণ্ড। এতে মোট 77টি সর্গ আছে। এই কাণ্ডে রামায়ণের পটভূমি তৈরি হয়। রামের জন্ম, বাল্যকাল ও যৌবনের প্রথম অংশ বর্ণিত হয়েছে। এটি শুধু কাহিনী নয়, বরং রামায়ণ রচনার ইতিহাস, রামের গুণাবলী এবং অবতারত্বের ব্যাখ্যাও রয়েছে। রামায়ণ রচনার সূচনা। মহর্ষি বাল্মীকি তপস্যারত অবস্থায় মহর্ষি নারদকে জিজ্ঞাসা করেন, এই পৃথিবীতে কোন ব্যক্তি সর্বগুণ সম্পন্ন, ধার্মিক, বলবান, সত্যবাদী, জ্ঞানী ও আদর্শ পুরুষ? নারদ রামের গুণাবলী বর্ণনা করে পুরো রামায়ণের সংক্ষিপ্ত সারাংশ, সংক্ষেপ রামায়ণ দেন। এতে রামের জন্ম থেকে সীতা উদ্ধার, রাবণবধ পর্যন্ত মূল কাহিনীর আভাস দেওয়া হয়। বাল্মীকি একদিন তামসা নদীর তীরে দেখেন, একজন শিকারী একটি ক্রৌঞ্চ পাখির জোড়ার মধ্যে পুরুষ পাখিটিকে মেরে ফেলেছে। মাতা পাখিটি ব্যথায় কাতর হয়ে কাঁদছে। এতে বাল্মীকির মনে করুণা জাগে এবং তিনি অভিশাপ দেন, মা নিষাদ প্রতিষ্ঠান তমগম শাশ্বতী সমা যত ক্রৌঞ্চমিথুনাদেক মুবোধি কাম্যহিতম। এটি সংস্কৃত সাহিত্যের প্রথম শ্লোক। ব্রহ্মা বাল্মীকিকে আদেশ দেন এই ছন্দে শ্লোক, রামের চরিত্র বর্ণনা করে মহাকাব্য রচনা করতে। বাল্মীকি রামায়ণ রচনা করেন এবং তা কুশ ও লব, রাম সীতার পুত্র, কে শিখিয়ে দেন। অযোধ্যার বর্ণনা ও দশরথের রাজত্ব। অযোধ্যা নগরীর অপূর্ব বর্ণনা, সমৃদ্ধ, সুরক্ষিত, ধার্মিক ও সমৃদ্ধশালী নগরী। কেউ দরিদ্র, অশিক্ষিত বা অসুখী নয়। রাজা দশরথ ইক্ষ্বাকু বংশের রাজা, ধার্মিক, বলবান কিন্তু পুত্রহীন। তাঁর 3 রানী, কৌশল্যা, কৈকেয়ী ও সুমিত্রা। পুত্রকামেষ্টি যজ্ঞ ও রামাদির জন্ম। দশরথ পুত্রলাভের জন্য পুত্রকামেষ্টি যজ্ঞ করেন। ঋষি ঋষ্যশৃঙ্গ যজ্ঞ পরিচালনা করেন। যজ্ঞের আগুন থেকে এক দেবপুরুষ অগ্নি একটি সোনার পাত্রে পায়েস, দুধের পুডিং নিয়ে আসেন। দশরথ তা 3 রানীকে ভাগ করে দেন। ফলে কৌশল্যা, রাম, বিষ্ণুর অর্ধাংশ অবতার জন্ম দেন। কৈকেয়ী, ভরত জন্ম দেন। সুমিত্রা, যমজ লক্ষ্মণ ও শত্রুঘ্ন জন্ম দেন। 4 ভাইয়ের বাল্যকাল অত্যন্ত সুন্দর, বলবান ও ধার্মিক। বশিষ্ঠ মুনি তাদের গুরু হয়ে বেদ, অস্ত্রবিদ্যা, ধর্মশাস্ত্র শিক্ষা দেন। বিশ্বামিত্রের আগমন ও রামলক্ষ্মণের যাত্রা। ঋষি বিশ্বামিত্র, পূর্বে ক্ষত্রিয়, পরে ব্রাহ্মণ, দশরথের কাছে আসেন। তাঁর যজ্ঞে রাক্ষস তাটকা, মারিচ ও সুবাহু বাধা দেয়। বিশ্বামিত্র রামকে চান যজ্ঞ রক্ষার জন্য। দশরথ অনিচ্ছা সত্ত্বেও রাম, 16 বছর বয়স, ও লক্ষ্মণকে দেন।
পথে তাড়কা বধ, রাম তাড়কা রাক্ষসীকে বধ করেন। বিশ্বামিত্র রামকে বিভিন্ন অস্ত্র, ব্রহ্মাস্ত্র সহ দান করেন। সিদ্ধাশ্রমে যজ্ঞ রক্ষা করে রাম মারীচ ও সুবাহুকে পরাজিত করেন। অহল্যা উদ্ধার ও মিথিলা যাত্রা। বিশ্বামিত্র রামলক্ষণকে নিয়ে মিথিলায় জনকরাজার রাজ্য যান। পথে গৌতম ঋষির আশ্রমে অভিশপ্ত অহল্যাকে রামের পাদস্পর্শে উদ্ধার করেন। অহল্যা শিলা থেকে মুক্তি পান। মিথিলায় জনকরাজা শিবধনু পিনাক রক্ষা করছেন। যে ভাঙতে পারবে সে সীতাকে, জনকের কন্যা ভূমিজাতা, বিবাহ করবে। রাম অনায়াসে শিবধনু ভঙ্গ করেন। বিবাহ ও পরশুরামের আগমন। রামের সঙ্গে সীতার বিবাহ। লক্ষ্মণের সঙ্গে উর্মিলা, ভরতের সঙ্গে মান্ডবী, শত্রুঘ্নের সঙ্গে শ্রুতকীর্তির বিবাহ। বিবাহের পর অযোধ্যায় ফেরার পথে পরশুরাম, বিষ্ণুর ষষ্ঠ অবতার, আসেন। তিনি রামের শক্তি পরীক্ষা করেন। রাম তাকে শান্ত করেন এবং পরশুরাম নিজের তেজ রামকে সমর্পণ করেন। সকলে অযোধ্যায় ফিরে আসেন। বালকাণ্ডের মূল শিক্ষা ও তাৎপর্য। রামের অবতারত্ব, বিষ্ণু মানুষরূপে জন্ম নিয়ে রাক্ষসদের দমন করবেন, এই ঘোষণা। আদর্শ পুত্র ও শিষ্য, রাম পিতার আদেশ, গুরুর সেবা ও ধর্ম পালনের উদাহরণ। ধর্মের জয়, রাক্ষসী তাটকা, সুবাহু বধ এবং অহল্যা উদ্ধার দেখায় পাপের অবসান ও পুণ্যের পুনরুদ্ধার। বিবাহ, ধর্মানুসারে বিবাহের আদর্শ, স্বয়ংবর। বালকাণ্ড মূলত রামের বাল্য ও যৌবনের প্রস্তুতি পর্ব। এখান থেকেই পরবর্তী কাণ্ডগুলো, অযোধ্যাকাণ্ডে বনবাস শুরু হয়। অযোধ্যাকাণ্ড বাল্মীকি রামায়ণের দ্বিতীয় কাণ্ড। এতে মোট 119টি সর্গ আছে। এটি রামায়ণের সবচেয়ে মানবিক ও আবেগপূর্ণ কাণ্ড। এখানে রামের জীবনে সবচেয়ে বড় পরিবর্তন ঘটে, রাজপুত্র থেকে বনবাসী। অযোধ্যাকাণ্ডের মূল ঘটনার বিস্তারিত বর্ণনা। রামের যৌবরাজ্যাভিষেকের প্রস্তুতি। রাম 25 বছর বয়সে পৌঁছেছেন। দশরথ খুব খুশি হয়ে সভায় ঘোষণা করেন, রামকে যৌবরাজ্যাভিষেক, যুবরাজ করা হবে। সমস্ত প্রজা, মন্ত্রী, গুরু বশিষ্ঠ সবাই আনন্দিত। অযোধ্যা নগরী সাজানো হয়, রাস্তায় ফুল, ধ্বজা, তোরণ। কৌশল্যা, সুমিত্রা, সীতা সবাই আনন্দে মেতে ওঠেন। কৈকেয়ীর ষড়যন্ত্র। রাজা দশরথের প্রিয়তমা রানী কৈকেয়ী, তার দাসী মন্থরা, কুঞ্জ খুব চতুর ও কৈকেয়ীর মন ভোলাতে পারদর্শী। মন্থরা কৈকেয়ীকে বোঝায়, রাম রাজা হলে তোমার ছেলে ভরত কখনো রাজা হতে পারবে না। তোমার ভবিষ্যৎ অন্ধকার। কৈকেয়ী প্রথমে রাজি না হলেও মন্থরার কথায় বিষাক্ত হয়ে ওঠেন। দুটি বর প্রার্থনা। অনেক বছর আগে যুদ্ধে দশরথকে বাঁচিয়ে কৈকেয়ী দুটি বর চেয়েছিলেন। দশরথ বলেছিলেন, যখন চাইবে তখন দেব। কৈকেয়ী এখন সেই দুটি বর দাবি করেন। 1. রামকে 14 বছরের জন্য বনবাসে পাঠাতে হবে। 2. ভরতকে অযোধ্যার রাজা করতে হবে। দশরথ শুনে মূর্ছা যান। তিনি কৈকেয়ীকে অনেক বোঝান, অনুনয় করেন, কিন্তু কৈকেয়ী অনড়। দশরথ বলেন, তুমি আমাকে হত্যা করলে, আমি রামকে বনবাস দিতে পারব না। রামকে ডেকে আনা ও বনবাসের আদেশ। দশরথ রামকে ডেকে পাঠান, কিন্তু নিজে কথা বলতে পারেন না। কৈকেয়ী নিজেই রামকে দুটি বরের কথা জানান। রাম শুনে একটুও বিচলিত হন না। তিনি শান্তভাবে বলেন, পিতার আদেশ আমার ধর্ম, আমি আজীবনের উদ্দেশ্যে যাব। এটাই রামের মর্যাদা, পুরুষোত্তম স্বভাবের সবচেয়ে বড় উদাহরণ। লক্ষ্মণ ও সীতার প্রতিক্রিয়া। লক্ষ্মণ রেগে যান। তিনি বলেন, আমি কৈকেয়ী ও ভরতকে মেরে ফেলব, রামকে রাজা করব। রাম লক্ষ্মণকে অনেক বুঝিয়ে শান্ত করেন। সীতা শুনে বলেন, আমিও তোমার সঙ্গে বনে যাব, পতির সেবা করাই আমার ধর্ম। রাম সীতাকে অনেক বোঝান যে বনে কষ্ট হবে, কিন্তু সীতা অনড়। শেষে রাম রাজি হন। লক্ষ্মণও বলেন, আমিও যাব। প্রজাদের শোক ও রামের প্রস্থান। অযোধ্যার প্রজারা রামের বনবাসের খবর পেয়ে কাঁদতে থাকে। রাম সবাইকে সান্ত্বনা দেন। রাম, সীতা ও লক্ষ্মণ বনের পোশাক, বলকল পরে রথে চড়ে অযোধ্যা ত্যাগ করেন।
পুরো নগরী শোকে মুহ্যমান। দশরথের মৃত্যু। রাম চলে যাওয়ার পর দশরথ অসুস্থ হয়ে পড়েন। তিনি কৌশলাকে বলেন, আমি রামকে ছাড়া বাঁচব না। শেষ মুহূর্তে দশরথ, হা রাম, হা লক্ষণ বলে প্রাণত্যাগ করেন। এখানে দশরথের পূর্বজন্মের অভিশাপের কথা বলা হয়। তিনি এক ঋষির ছেলেকে ভুল করে মেরে ফেলেছিলেন। ভরতের প্রত্যাবর্তন ও রামের পাদুকা। ভরত তখন মামার বাড়ি কেকয় রাজ্য ছিলেন। খবর পেয়ে তিনি দ্রুত ফিরে আসেন। অযোধ্যায় এসে বাবার মৃত্যু ও রামের বনবাসের খবর শুনে ভরত খুব ক্রুদ্ধ হন। তিনি কইকেয়ীকে তিরস্কার করেন। ভরত রামকে ফিরিয়ে আনার জন্য চিত্রকূট পর্বতে যান। রাম ভরতকে অনেক বোঝান যে পিতার আদেশ পালন করা উচিত। শেষে ভরত রাজি হন, কিন্তু বলেন, আমি 14 বছর রাজ্য শাসন করব না। রাম তাঁর পাদুকা, জুতো ভরতকে দেন। ভরত সেই পাদুকা সিংহাসনে রেখে রামের নামে প্রজা পালন করবেন বলে প্রতিজ্ঞা করেন। ভরত নন্দীগ্রামে গিয়ে তপস্যার মতো জীবন যাপন করতে থাকেন। অযোধ্যাকাণ্ডের প্রধান শিক্ষা ও তাৎপর্য। পিতৃসত্য পালন। রামের জন্য সবচেয়ে বড় ধর্ম হল পিতার কথা রাখা। ত্যাগের আদর্শ। রাম, সীতা, লক্ষ্মণ তিনজনই স্বেচ্ছায় রাজসুখ ত্যাগ করেন। ভ্রাতৃপ্রেম। লক্ষ্মণ ও ভরতের ভ্রাতৃভক্তির অপূর্ব উদাহরণ। নারীর শক্তি। সীতার প্রতিভক্তি ও কইকেয়ীর দুর্বলতা দুটোই দেখানো হয়। প্রজাধর্ম। রাম চলে যাওয়ায় প্রজাদের শোক দেখায় আদর্শ রাজা কেমন হয়। কর্মফল। কইকেয়ীর লোভ ও মন্থরার চক্রান্তের ফলে পুরো রাজবংশ দুঃখ পায়। অযোধ্যাকাণ্ড শেষ হয় চিত্রকূট পর্বতে রামসীতা লক্ষ্মণের বনবাসী জীবন দিয়ে। পরের কাণ্ড অরণ্যকাণ্ড থেকে বনের কঠিন জীবন ও রাক্ষসদের আক্রমণ শুরু হয়। অরণ্যকাণ্ড বাল্মীকি রামায়ণের তৃতীয় কাণ্ড। এতে মোট 75টি পর্ব আছে। এটি রামসীতা লক্ষ্মণের 14 বছরের বনবাসের মূল পর্ব। এখানে বনের শান্ত জীবন, ঋষিদের সেবা, রাক্ষসদের আক্রমণ এবং সবচেয়ে বড় ঘটনা সীতাহরণ বর্ণিত হয়েছে। এই কাণ্ডে রামায়ণের ট্র্যাজেডি শুরু হয়। অরণ্যকাণ্ডের বিস্তারিত ঘটনাক্রম। দণ্ডকারণ্যে প্রবেশ ও ঋষিদের সংবর্ধনা। চিত্রকূট থেকে রাম, সীতা ও লক্ষ্মণ দক্ষিণ দিকে যাত্রা করেন। দণ্ডকারণ্য প্রবেশ করে বিভিন্ন ঋষির আশ্রমে যান। ঋষিরা রামকে স্বাগত জানান এবং রাক্ষসদের অত্যাচারের কথা বলেন। রাম প্রতিজ্ঞা করেন, তিনি বনবাসী ঋষিদের রক্ষা করবেন। সর্বঙ্গ ঋষির আশ্রমে যান। সর্বঙ্গ দেহত্যাগ করে স্বর্গে যান। সুতীক্ষ্ণ ঋষির আশ্রমে কিছুদিন থাকেন। বিরাট বধ। পথে ভয়ঙ্কর রাক্ষস বিরাট আসে। সে সীতাকে ধরে নিয়ে যেতে চায়। রামলক্ষ্মণের সঙ্গে যুদ্ধ হয়। বিরাট অমর ছিল, তাই তাকে মাটিতে পুঁতে হত্যা করা হয়। বিরাট আসলে এক অভিশপ্ত গন্ধর্ব ছিল, রামের হাতে মুক্তি পায়। অগস্ত্য ঋষির আশ্রম ও অস্ত্রলাভ। মহর্ষি অগস্ত্য আশ্রমে যান। অগস্ত্য রামকে বিশেষ অস্ত্র, ব্রহ্মাস্ত্র সহ দান করেন এবং দক্ষিণ দিকে যাওয়ার পরামর্শ দেন। অগস্ত্য রামকে বলেন যে তিনি বিষ্ণুর অবতার। পঞ্চবটিতে বসবাস। গোদাবরী নদীর তীরে পঞ্চবটি বনে নাসিকের কাছে কুটির বানিয়ে থাকতে শুরু করেন। লক্ষ্মণ কুটির তৈরি করেন। এখানে তাঁদের সুখের দিন কাটে। শূর্পণখার আগমন ও নাককান কাটা। রাবণের বোন শূর্পণখা 10 মাথার রাক্ষসীর বোন, বনে ঘুরতে ঘুরতে রামকে দেখে মুগ্ধ হয়। সে সুন্দরী রমণীর রূপ ধরে রামকে প্রেম নিবেদন করে। রাম প্রত্যাখ্যান করেন। শূর্পণখা লক্ষ্মণের কাছে যায়, লক্ষ্মণও প্রত্যাখ্যান করেন। ক্রুদ্ধ হয়ে শূর্পণখা সীতাকে আক্রমণ করতে গেলে লক্ষ্মণ তার নাক ও কান কেটে দেন। শূর্পণখা রক্তাক্ত অবস্থায় ভাই খর ও দূষণের কাছে গিয়ে নালিশ করে। খরদূষণ বধ ও রাক্ষস সেনা নাশ। খর 14,000 রাক্ষস সেনা নিয়ে রামের বিরুদ্ধে যুদ্ধ করতে আসে। রাম একাই সমস্ত রাক্ষস সেনা বধ করেন। শেষে খর ও দূষণকে হত্যা করেন। এই যুদ্ধে রামের অসাধারণ বীরত্ব প্রকাশ পায়। শূর্পণখার প্ররোচনায় রাবণের আগমন। শূর্পণখা লঙ্কায় গিয়ে রাবণকে সব বলে। রাবণ ক্রুদ্ধ হয়ে প্রতিশোধ নিতে চায়। রাবণ মারীচের কাছে যায়। মারীচ আগে রামের হাতে পরাজিত হয়েছিল।
ছলনা ও বিপদ। স্বর্ণমৃগের ছলনা দেখায় লোভ ও অসতর্কতা কত বড় বিপদ ডেকে আনে। প্রতিভক্তি, সীতার অটল ভক্তি এবং রাবণের প্রস্তাব প্রত্যাখ্যান। বন্ধুত্বের প্রস্তুতি, শবরীর মাধ্যমে পরবর্তী কিষ্কিন্ধা কাণ্ডের সুগ্রীব হনুমান সূচনা। এই কাণ্ডে রামের বীরত্ব, সীতার পাতিব্রত্য এবং রাবণের অধর্মের বীজ বপন হয়। বনের সৌন্দর্যের সঙ্গে বিপদের ছায়া মিশে এক অপূর্ব আবেগ সৃষ্টি হয়েছে। কিষ্কিন্ধাকাণ্ড বাল্মীকি রামায়ণের চতুর্থ কাণ্ড। এতে মোট ৬৭টি সর্গ আছে। এই কাণ্ডটি মূলত বন্ধুত্ব, ভ্রাতৃযুদ্ধ, ত্যাগ ও প্রতিশ্রুতির কাহিনী। এখানে রাম সুগ্রীবের মিত্রতা গড়ে ওঠে এবং সীতা অন্বেষণের প্রস্তুতি সম্পন্ন হয়। কিষ্কিন্ধাকাণ্ডের বিস্তারিত ঘটনাক্রম। মাতঙ্গ বন ও সুগ্রীবের সাক্ষাৎ। রামলক্ষ্মণ সীতার খোঁজে দক্ষিণ দিকে যেতে যেতে ঋষ্যমুখ পর্বতে পৌঁছান। এই পর্বতটি মাতঙ্গ ঋষির অভিশাপের কারণে বালি, সুগ্রীবের ভাই, প্রবেশ করতে পারত না। বানররাজ সুগ্রীব, বালির ভাই ও তার 4 মন্ত্রী হনুমান, নীল, অঙ্গদ তার সেখানে লুকিয়েছিলেন। সুগ্রীব রামলক্ষ্মণকে দেখে ভয় পান। হনুমানকে পাঠিয়ে খোঁজ নেন। হনুমান রামলক্ষ্মণের সঙ্গে কথা বলে তাদের পরিচয় জানেন এবং সুগ্রীবের কাছে নিয়ে যান। রাম সুগ্রীবের মিত্রতা ও অগ্নিসাক্ষী। সুগ্রীব রামের দুঃখের কথা শুনে নিজের দুঃখ বলেন। রাম ও সুগ্রীব অগ্নিসাক্ষী করে মিত্রতা করেন। রাম প্রতিজ্ঞা করেন তিনি বালিকে বধ করে সুগ্রীবকে কিষ্কিন্ধার রাজা করবেন। সুগ্রীবও প্রতিজ্ঞা করেন সীতাকে খুঁজে দেবেন। বালি সুগ্রীবের পূর্ব কাহিনী। সুগ্রীব রামকে বলেন কিভাবে বালি তাঁকে রাজ্যচ্যুত ও স্ত্রী রুমাকে হরণ করেছে। বালি ছিলেন অত্যন্ত শক্তিশালী। তিনি সুগ্রীবকে দেখামাত্রই মেরে ফেলতে চেয়েছিলেন। বালি সুগ্রীব যুদ্ধ ও বালি বধ। সুগ্রীব রামের সাহায্যে বালিকে যুদ্ধে আহ্বান করেন। প্রথম যুদ্ধে রাম বালিকে চিনতে না পেরে তীর মারেননি। সুগ্রীব পরাজিত হয়ে পালিয়ে আসেন। দ্বিতীয়বার সুগ্রীব ফুলের মালা পরে যান যাতে রাম চিনতে পারেন। রাম লুকিয়ে থেকে একটি মাত্র তীর দিয়ে বালিকে বধ করেন। মৃত্যুর আগে বালি রামকে তিরস্কার করেন, তুমি লুকিয়ে তীর মেরেছ, এটা ধর্ম নয়। রাম বালিকে উত্তর দেন যে তিনি অধর্মের শাস্তি দিয়েছেন। বালি মারা যাওয়ার আগে তাঁর স্ত্রী তারা ও ছেলে অঙ্গদকে রামের হাতে সমর্পণ করেন। সুগ্রীবের রাজ্যাভিষেক ও তারার বিলাপ। সুগ্রীবকে কিষ্কিন্ধার রাজা করা হয়। বালির স্ত্রী তারা অত্যন্ত বিলাপ করেন। রাম তাকে সান্ত্বনা দেন। অঙ্গদকে যুবরাজ করা হয়। সুগ্রীবের ভোগবিলাস ও লক্ষ্মণের ক্রোধ। রাজ্য পেয়ে সুগ্রীব ভোগ সুখে মেতে ওঠেন। বর্ষাকাল আসায় সীতা অন্বেষণে দেরি হয়। লক্ষ্মণ ক্রুদ্ধ হয়ে কিষ্কিন্ধায় গিয়ে সুগ্রীবকে তিরস্কার করেন এবং হুমকি দেন। সুগ্রীব ভয় পেয়ে ক্ষমা চান এবং সীতা অন্বেষণের আয়োজন করেন। বানর সেনাদের দক্ষিণ উত্তর পূর্ব পশ্চিমে পাঠানো। সুগ্রীব চারদিকে 4 বানর সেনাপতিকে পাঠান। পূর্বে বিনত, পশ্চিমে সুসেন, উত্তরে শতবলী, দক্ষিণে অঙ্গদ সেনাপতি, হনুমান, নীল তার প্রমুখ। প্রত্যেককে 1 মাস সময় দেওয়া হয়। যারা সীতার খোঁজ পাবে না তাদের প্রাণদণ্ড হবে। হনুমানকে বিশেষ নির্দেশ। সুগ্রীব হনুমানকে আলাদাভাবে বলেন, তুমি সবচেয়ে বুদ্ধিমান ও শক্তিশালী, তাই সীতা নিশ্চয়ই দক্ষিণ দিকেই আছেন। রাম হনুমানের হাতে আংটি দিয়ে দেন যাতে সীতা বিশ্বাস করেন যে হনুমান রামের দূত। কিষ্কিন্ধাকাণ্ডের মূল শিক্ষা ও তাৎপর্য। মিত্রতার মূল্য। রাম সুগ্রীবের অগ্নিসাক্ষী মিত্রতা দেখায় বিপদে বন্ধুত্ব কতটা শক্তিশালী হয়। ধর্ম ও অধর্ম। বালির অধর্ম, ভাইকে তাড়ানো, স্ত্রীহরণ এবং তার শাস্তি। প্রতিশ্রুতি পালন। সুগ্রীবের দেরি হওয়ায় লক্ষ্মণের ক্রোধ দেখায় প্রতিশ্রুতি রক্ষা করা কত জরুরি। বীরত্ব ও বুদ্ধি। হনুমানের প্রতি বিশেষ আস্থা। ত্যাগ। তারার বিলাপ ও অঙ্গদের যুবরাজ্য। রাজনৈতিক পরিবর্তনের মানবিক দিক। এই কাণ্ড শেষ হয় দক্ষিণ দিকে হনুমানের নেতৃত্বে বানর বাহিনীর যাত্রা দিয়ে। পরের কাণ্ড সুন্দরকাণ্ড পুরোপুরি হনুমান কেন্দ্রিক। সুন্দরকাণ্ড বাল্মীকি রামায়ণের 5ম কাণ্ড। এটি সমগ্র রামায়ণের সবচেয়ে জনপ্রিয় ও প্রাণবন্ত কাণ্ড। এতে মোট 8টি সর্গ আছে।
পুরো কাণ্ডই প্রায় একভাবে হনুমান কেন্দ্রিক। এখানে হনুমানের অসাধারণ শক্তি, বুদ্ধি, ভক্তি ও সাহসের চূড়ান্ত প্রকাশ ঘটেছে। সুন্দরকাণ্ডের বিস্তারিত ঘটনাক্রম। হনুমানের লঙ্কা যাত্রার সূচনা। দক্ষিণ সমুদ্রের তীরে মহেন্দ্র পর্বতে বানর সেনা জড়ো হয়। সীতাকে খুঁজতে কেউই সমুদ্র পার হতে পারবে না বলে হতাশ হয়ে পড়ে। হনুমান তখন নিজের অসীম শক্তি স্মরণ করে বিশাল আকার ধারণ করেন। সকল বানরের সামনে তিনি লাফ দিয়ে সমুদ্র পার হওয়ার সংকল্প করেন। জাম্ববান হনুমানকে তাঁর জন্মকাহিনী ও শক্তির কথা স্মরণ করিয়ে দেন। সমুদ্র পার হওয়া। হনুমান মহেন্দ্র পর্বত থেকে লাফ দেন। পথে তিনি মৈনাক পর্বতকে, যা সমুদ্র থেকে মাথা তুলে সাহায্য করতে চেয়েছিল, স্পর্শ করে এগিয়ে যান। সুরসা, নাগমাতা, হনুমানকে পরীক্ষা করতে মুখ বড় করে আসেন। হনুমান ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হয়ে তার মুখ দিয়ে বেরিয়ে আসেন। সিংহিকা, ছায়ারাক্ষসী, হনুমানের ছায়া ধরে টেনে নামাতে চায়। হনুমান তার হৃদয় ফেটে হত্যা করেন। সূর্যাস্তের আগেই হনুমান লঙ্কার সমুদ্র তীরে পৌঁছান। লঙ্কায় প্রবেশ ও লঙ্কিনী বধ। লঙ্কা নগরী অত্যন্ত সুরক্ষিত, সোনার প্রাসাদ, উদ্যান, প্রাচীর। প্রবেশদ্বারে রাক্ষসী লঙ্কিনী, লঙ্কার রক্ষয়িত্রী, হনুমানকে বাধা দেয়। হনুমান এক ঘুষিতে তাকে মাটিতে ফেলে দেন। লঙ্কিনী পূর্বাভাস দেন, লঙ্কার ধ্বংস শুরু হয়েছে। লঙ্কা নগরী পরিদর্শন। হনুমান রাতের অন্ধকারে ছোট আকার ধরে লঙ্কা ঘুরে দেখেন। রাবণের প্রাসাদ, পুষ্পক বিমান, সোনার অশোক বন সব দেখেন। রাবণের অনেক রানীর মধ্যে মন্দোদরীকে দেখে মনে করেন ইনি সীতা, কিন্তু পরে বুঝতে পারেন ইনি সীতা নন। অশোক বনে সীতার সাক্ষাৎ। হনুমান অশোক বনে গিয়ে দেখেন সীতা বৃক্ষের নিচে বসে আছেন, চুল অবিন্যস্ত, শরীর শুকিয়ে গেছে, কিন্তু মুখে দৃতা। রাবণ প্রতিদিন সীতাকে ভয় দেখিয়ে, প্রলোভন দিয়ে স্বামী ত্যাগ করতে বলে। হনুমান গাছের আড়াল থেকে রামের নাম করে আংটি দেখিয়ে সীতার সামনে আসেন। সীতা প্রথমে সন্দেহ করেন, কিন্তু রামের আংটি ও হনুমানের কথায় বিশ্বাস করেন। হনুমান সীতাকে বলেন, আমি আপনাকে পিঠে করে নিয়ে যেতে পারি। সীতা প্রত্যাখ্যান করে বলেন, রাম নিজে এসে আমাকে উদ্ধার করবেন, এটাই আমার ইচ্ছা। তুমি শুধু রামকে আমার খবর দাও। সীতা হনুমানকে চূড়ামণি, মাথার অলংকার দিয়ে বলেন, এটি দেখলে রাম বুঝবেন আমি জীবিত আছি। অশোক বন ধ্বংস ও রাক্ষস বধ। হনুমান সীতার সঙ্গে কথা বলে ক্রুদ্ধ হয়ে অশোক বনের গাছপালা উপড়ে ফেলেন, মন্দির ভাঙেন। রাক্ষস সেনা আক্রমণ করলে হনুমান তাদের সবাইকে হত্যা করেন। রাবণের পুত্র অক্ষয় কুমারকে হত্যা করেন। ইন্দ্রজিৎ কর্তৃক হনুমানের বন্দী। রাবণের বড় ছেলে ইন্দ্রজিৎ, মেঘনাদ, ব্রহ্মাস্ত্র প্রয়োগ করে হনুমানকে বন্দী করেন। হনুমান ইচ্ছা করেই বন্ধন সহ্য করেন, যাতে রাবণের সামনে যেতে পারেন। রাবণের সভায় হনুমান। হনুমানকে রাবণের সভায় নিয়ে যাওয়া হয়। হনুমান রাবণকে সতর্ক করে বলেন, রামের সঙ্গে যুদ্ধ না করে সীতাকে ফিরিয়ে দাও, না হলে লঙ্কা ধ্বংস হবে। রাবণ ক্রুদ্ধ হয়ে হনুমানের লেজে আগুন লাগিয়ে শাস্তি দিতে বলেন। লঙ্কায় অগ্নিসংযোগ। হনুমান লেজে আগুন নিয়ে লাফাতে লাফাতে পুরো লঙ্কা নগরীতে আগুন ধরিয়ে দেন। রাবণের প্রাসাদ, অস্ত্রাগার, সোনার ঘর সব পুড়ে যায়। শুধু বিভীষণের ঘর অক্ষত থাকে। হনুমান সীতার কাছে গিয়ে নিশ্চিন্ত হয়ে যে তিনি নিরাপদ আছেন, তারপর সমুদ্র পার হয়ে ফিরে আসেন। হনুমানের প্রত্যাবর্তন ও সেনাদের আনন্দ। হনুমান মহেন্দ্র পর্বতে ফিরে এসে সব ঘটনা বানর সেনাকে বলেন। সীতার চূড়ামণি রামের হাতে দেন। রাম হনুমানকে আলিঙ্গন করে বলেন, তুমি আমার প্রাণের চেয়েও প্রিয়। সুন্দরকাণ্ডের মূল শিক্ষা ও তাৎপর্য। ভক্তির চূড়ান্ত রূপ, হনুমানের নিঃস্বার্থ ভক্তি, রামদূত হয়ে নিজেকে ভুলে যাওয়া। শক্তি ও বুদ্ধির সমন্বয়, শারীরিক শক্তির সঙ্গে কৌশল ও বুদ্ধির অপূর্ব মিশ্রণ। সত্য ও সাহস, একা লঙ্কায় গিয়ে রাবণকে সতর্ক করা। অগ্নি পরীক্ষার প্রতীক, লঙ্কায় আগুন লাগানো, পরবর্তীতে সীতার অগ্নি পরীক্ষার ইঙ্গিত। আশা ও বিশ্বাস, সীতার দৃঢ়তা এবং হনুমানের আশ্বাস। সুন্দরকাণ্ড পড়লে বা শুনলে মনে অপার্থিব আনন্দ ও শক্তি আসে। তাই এটিকে সুন্দর কাণ্ড বলা হয়।
লঙ্কাকাণ্ড, যুদ্ধকাণ্ড, বাল্মীকি রামায়ণের ষষ্ঠ কাণ্ড। এটি রামায়ণের সবচেয়ে বড় এবং সবচেয়ে যুদ্ধময় কাণ্ড। এতে মোট 128টি সর্গ আছে। এখানে রাম রাবণের মহাযুদ্ধ, রামসেতু নির্মাণ, বিভীষণের পক্ষ পরিবর্তন, বড় বীরদের মৃত্যু এবং সীতা উদ্ধারের ঘটনা বর্ণিত হয়েছে। লঙ্কাকাণ্ডের বিস্তারিত ঘটনাক্রম। হনুমানের প্রত্যাবর্তন ও যুদ্ধের প্রস্তুতি। হনুমান সীতার চূড়ামণি রামের হাতে দিয়ে লঙ্কার সব খবর জানান। রাম সীতার বার্তা শুনে অশ্রু বিসর্জন করেন এবং যুদ্ধের সংকল্প করেন। সুগ্রীবের নেতৃত্বে বিশাল বানর ও ভাল্লুক সেনা কোটি কোটি সমুদ্রতীরে জড়ো হয়। বিভীষণ, রাবণের ভাই, ধর্মের পথে থেকে রাবণের পরামর্শ প্রত্যাখ্যান করায় রাবণ তাকে লঙ্কা থেকে বের করে দেন। বিভীষণ 4 অনুচর সহ রামের শরণাপন্ন হন। রাম তাকে আশ্রয় দেন এবং পরে লঙ্কার রাজা করার প্রতিশ্রুতি দেন। রামসেতু নির্মাণ। সমুদ্র পার হওয়ার জন্য রাম সমুদ্রকে শুকিয়ে ফেলার হুমকি দেন। সমুদ্রদেবতা প্রকট হয়ে বলেন, নল ও নীলের সাহায্যে সেতু বাঁধুন। বানর সেনা পাহাড়, গাছ, পাথর দিয়ে রামসেতু, আজকের অ্যাডামস ব্রিজ, তৈরি করে। 5 দিনে 100 যোজন, প্রায় 1280 কিমি লম্বা সেতু নির্মাণ সম্পন্ন হয়। সেনা লঙ্কায় পৌঁছে যায়। যুদ্ধের সূচনা ও প্রথম দিনের যুদ্ধ। রাম, লক্ষ্মণ, সুগ্রীব, হনুমান, অঙ্গদ প্রমুখকে নিয়ে লঙ্কার দ্বারে উপস্থিত হন। রাবণের পক্ষে যুদ্ধ ঘোষণা হয়। প্রথম দিনে বানর সেনা লঙ্কার প্রাচীর ভেঙে ফেলে। রাবণের মন্ত্রী প্রহস্ত সহ অনেক রাক্ষস নিহত হয়। ইন্দ্রজিতের অস্ত্র ও যুদ্ধ। রাবণের পুত্র ইন্দ্রজিৎ, মেঘনাদ, যুদ্ধে আসেন। তিনি অদৃশ্য হয়ে ব্রহ্মাস্ত্র ও নাগপাশ প্রয়োগ করে রামলক্ষ্মণকে অচেতন করে ফেলেন। সমস্ত বানর সেনা শোকে মুহ্যমান হয়। গরুড়, বিষ্ণুর বাহন, আসেন এবং নাগপাশের বিষ দূর করেন। রামলক্ষ্মণ জেগে ওঠেন। কুম্ভকর্ণের জাগরণ ও বধ। রাবণ কুম্ভকর্ণকে জাগানোর জন্য অনেক চেষ্টা করেন। কুম্ভকর্ণ, রাবণের ছোট ভাই, জেগে উঠে বিশাল আকার ধারণ করেন। তিনি হাজার হাজার বানরকে গিলে ফেলেন এবং রামের সঙ্গে যুদ্ধ করেন। রাম শেষ পর্যন্ত ইন্দ্রের বজ্রাস্ত্র দিয়ে কুম্ভকর্ণকে বধ করেন। ইন্দ্রজিতের পুনরায় আক্রমণ ও বধ। ইন্দ্রজিৎ আবার অদৃশ্য হয়ে যুদ্ধ করেন। তিনি শক্তি অস্ত্র দিয়ে লক্ষ্মণকে গুরুতর আহত করেন। লক্ষ্মণ অচেতন হয়ে পড়েন। হনুমান হিমালয় থেকে সঞ্জীবনী বুটি নিয়ে আসেন, পুরো পর্ব তুলে নিয়ে আসেন। লক্ষ্মণ সুস্থ হয়ে ওঠেন। পরে লক্ষ্মণ ইন্দ্রজিৎকে যুদ্ধে আহ্বান করেন এবং ইন্দ্রাস্ত্র দিয়ে তাকে বধ করেন। রাবণের যুদ্ধ ও মৃত্যু। ইন্দ্রজিতের মৃত্যুর পর রাবণ নিজে যুদ্ধক্ষেত্রে নামেন। রাবণের সঙ্গে রামের ভয়ঙ্কর যুদ্ধ হয়। রাবণ বিভিন্ন অস্ত্র, ব্রহ্মাস্ত্র, শূল, গদা প্রয়োগ করেন। রাম ব্রহ্মাস্ত্র প্রয়োগ করে রাবণের 10 মাথা ও 20 হাত কেটে ফেলেন, কিন্তু নতুন মাথা গজায়। অগস্ত্য ঋষির উপদেশে রাম আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করেন। শেষে রাম ব্রহ্মাস্ত্র দিয়ে রাবণের হৃদয় ভেদ করে তাকে বধ করেন। রাবণের মৃত্যুর সঙ্গে সঙ্গে আকাশ থেকে ফুল বৃষ্টি হয় এবং দেবতারা রামকে জয়ধ্বনি দেন। বিভীষণের অভিষেক ও সীতা উদ্ধার। রাবণের মৃত্যুর পর বিভীষণকে লঙ্কার রাজা অভিষিক্ত করা হয়। রাম সীতাকে আনার জন্য হনুমানকে পাঠান। সীতা অশোক বন থেকে আসেন। রাম সীতাকে বলেন, তোমাকে অগ্নি পরীক্ষা দিতে হবে, যাতে লোকের মনে কোনো সন্দেহ না থাকে। সীতা অগ্নিতে প্রবেশ করেন। অগ্নিদেবতা সীতাকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দেন এবং সতীত্বের প্রমাণ দেন। রামের অযোধ্যা প্রত্যাবর্তন। বিভীষণ পুষ্পক বিমান দেন। রাম, সীতা, লক্ষ্মণ, হনুমান, বিভীষণ প্রমুখ পুষ্পক বিমানে চড়ে অযোধ্যার উদ্দেশ্যে রওনা হন। পথে রাম সীতাকে লঙ্কা, কিষ্কিন্ধা, চিত্রকূট ইত্যাদি দেখান। 14 বছরের বনবাস শেষ হয়। লঙ্কাকাণ্ডের মূল শিক্ষা ও তাৎপর্য। ধর্মের জয় ও অধর্মের পরাজয়। রাবণের অহংকার, কাম ও অধর্মের বিরুদ্ধে রামের ধর্ম ও সত্যের জয়। ভ্রাতৃত্ব ও ত্যাগ। বিভীষণ ধর্মের জন্য ভাইকে ত্যাগ করেন। বীরত্ব। কুম্ভকর্ণ, ইন্দ্রজিৎ, রাবণের মতো মহাবীরদের যুদ্ধ। সতীত্বের পরীক্ষা।
সীতার অগ্নি পরীক্ষা। আদর্শ রাজা, রামের ন্যায়বিচার ও প্রজাপালনের প্রস্তুতি। লঙ্কাকাণ্ডে যুদ্ধের বর্ণনা এত বিশদ যে এটি রামায়ণের সামরিক ও কৌশলগত দিকও তুলে ধরে। উত্তরকাণ্ড বাল্মীকি রামায়ণের সপ্তম ও শেষ কাণ্ড। এতে মোট 111টি সর্গ আছে। এটি রামের রাজ্যশাসন, সীতা বিসর্জন, লবকুশের জন্ম ও রামায়ণ দান এবং রামের দেহত্যাগ বর্ণনা করে। অনেক পণ্ডিতের মতে এই কাণ্ডটি মূল রামায়ণের পরবর্তীকালে যুক্ত হয়েছে, প্রক্ষিপ্ত কারণ বাল্মীকি নিজে প্রথম 6 কাণ্ডে রামায়ণ শেষ করেছিলেন বলে উল্লেখ আছে। তবুও এটি আজকের রামায়ণের অবিচ্ছেদ্য অংশ এবং গভীর দার্শনিক ও নৈতিক শিক্ষা দেয়। উত্তরকাণ্ডের বিস্তারিত ঘটনাক্রম। রামের রাজ্যাভিষেক ও রামরাজ্যের বর্ণনা। লঙ্কা থেকে ফিরে রাম অযোধ্যায় রাজ্যাভিষেক করেন। রামরাজ্যের অপূর্ব বর্ণনা, কোনো দুঃখ, রোগ, দারিদ্র্য, অধর্ম নেই। প্রজারা সুখী, ধার্মিক ও দীর্ঘায়ু। বৃষ্টি সময়মতো হয়, ফসল ভালো হয়। রাম ন্যায় বিচার করেন। বিভীষণ, সুগ্রীব, হনুমান, জাম্ববান প্রমুখকে সম্মান দেন। রাম ও সীতা সুখে সংসার করেন। রাবণ ও অন্যান্য রাক্ষসদের পূর্বকাহিনী। অগস্ত্য ঋষি রামকে রাবণের জন্ম, তার তপস্যা, বরলাভ এবং অত্যাচারের বিস্তারিত ইতিহাস বলেন। কুবের, বৈশ্রবণ, রাবণের জন্ম, লঙ্কা দখল, কুম্ভকর্ণ ও বিভীষণের কথা বর্ণিত হয়। এই অংশটি পূর্ববর্তী ঘটনার পটভূমি ও ব্যাখ্যা দেয়। সীতা বিসর্জন। রামরাজ্যে একজন ধোবি তার স্ত্রীকে সন্দেহ করে বলে, আমি রাম নই যে সীতাকে ঘরে রেখেছি। এই কথা রামের কানে যায়। রাম প্রজার মন রক্ষা করার জন্য লোকাপবাদ এড়াতে কঠিন সিদ্ধান্ত নেন। লক্ষ্মণকে আদেশ দেন সীতাকে, যিনি তখন গর্ভবতী, বনে নিয়ে গিয়ে ছেড়ে আসতে। লক্ষ্মণ সীতাকে গঙ্গাতীরে নিয়ে যান। সীতা শোকে কাতর হন। লক্ষ্মণ ফিরে এসে রামকে সব জানান। রাম অত্যন্ত দুঃখ পান। সীতার আশ্রয় ও লবকুশের জন্ম। সীতা তমসা নদীর তীরে বাল্মীকির আশ্রমে আশ্রয় নেন। বাল্মীকি সীতাকে সেবা করেন এবং তাঁর যমজ পুত্র লব ও কুশ জন্ম হয়। বাল্মীকি লবকুশকে লালন পালন করেন এবং তাঁদের রামায়ণ গান শেখান। লবকুশ অস্ত্রবিদ্যা, বেদ, ধর্মশাস্ত্র শিখে অত্যন্ত দক্ষ হয়ে ওঠেন। অশ্বমেধ যজ্ঞ ও লবকুশের আগমন। রাম অশ্বমেধ যজ্ঞ করেন। যজ্ঞের ঘোড়া অশ্ব ছাড়া হয়। লবকুশ যজ্ঞস্থলে এসে ঘোড়া আটকান এবং যজ্ঞের রক্ষীদের লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন সহ পরাজিত করেন। তারা যজ্ঞসভায় বসে রামায়ণ গান গেয়ে শোনান রামের পুরো জীবন কাহিনী। রাম গান শুনে চমকে ওঠেন। তিনি বুঝতে পারেন এরা তাঁরই পুত্র। বাল্মীকি সীতাকে নিয়ে সভায় আসেন। সীতার অগ্নি পরীক্ষা ও পাতাল প্রবেশ। রাম সীতাকে বলেন, সকলের সামনে আবার অগ্নি পরীক্ষা দাও, যাতে প্রজারা সন্তুষ্ট হয়। সীতা অপমানিত ও ক্লান্ত হয়ে মাতা ধরিত্রীকে ডাকেন, যদি আমি সতী হই তাহলে আমাকে গ্রহণ করো। পৃথিবী বিদীর্ণ হয়। এক সোনার সিংহাসনে ধরিত্রী দেবী উঠে আসেন এবং সীতাকে কোলে নিয়ে পাতালে প্রবেশ করেন। রাম শোকে মুহ্যমান হন। রামের শেষ জীবন ও দেহত্যাগ। রাম লব ও কুশকে রাজ্যভার দেন, লবকে উত্তর কোশল, কুশকে দক্ষিণ কোশল। রাম 11,000 বছর রাজত্ব করেন বলে বর্ণিত। শেষে রাম সরজু নদীতে প্রবেশ করে দেহত্যাগ করেন এবং বৈকুণ্ঠে বিষ্ণুরূপে ফিরে যান। লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন দেহত্যাগ করেন। হনুমান চিরজীবী হয়ে থাকেন। উত্তরকাণ্ডের মূল শিক্ষা ও তাৎপর্য। রাজধর্ম, প্রজার মতামত রক্ষা করা রাজার কর্তব্য, ধোপার কথায় সীতা বিসর্জন। পতিব্রতা ও সতীত্ব, সীতার চরম ত্যাগ ও ধৈর্য। পিতৃত্ব ও উত্তরাধিকার, লবকুশের মাধ্যমে বংশরক্ষা। ধর্মের জয়, রামের আদর্শ রাজত্ব, রামরাজ্য। মানবিক দুর্বলতা, রামেরও দুঃখশোক হয়, তিনি মানুষরূপে অবতার। এই কাণ্ডে অনেকে সীতা বিসর্জনকে কঠোর মনে করেন, কিন্তু এটি রাজনৈতিক দায়িত্ব ও লোকমতের প্রতি রামের আনুগত্য দেখায়। অনেক সংস্করণে, যেমন কৃত্তিবাসী, এই অংশ আরও আবেগময় ও নাটকীয়। রামায়ণের গভীর ব্যাখ্যা ও নৈতিক শিক্ষা।
রামায়ণ শুধু একটি কাহিনী নয়, এটি ধর্মের জয় এবং অধর্মের পরাজয়ের প্রতীক। সত্য ও ধর্মের জয়, রামের সত্য পালন, পিতৃসত্য এবং রাবণের অধর্ম, সীতাহরণ দেখায় যে মিথ্যা যত শক্তিশালী হোক, সত্য শেষ পর্যন্ত জয়ী হয়। আদর্শ সম্পর্ক, পিতৃভক্তি, রাম, ভ্রাতৃভক্তি, লক্ষ্মণ ভরত, পতিভক্তি, সীতা, ভগবদ্ভক্তি, হনুমান, এগুলো মানব জীবনের আদর্শ। দার্শনিক অর্থ, অনেকে রামকে সুখ, বিবেক এবং রাবণকে ভোগ ও অহংকারের প্রতীক হিসেবে দেখেন। রাবণের 10 মাথা 10 ইন্দ্রিয়ের অতিরিক্ত ভোগকে নির্দেশ করে। সমাজ ও রাজনীতি, আদর্শ রাজা কেমন হওয়া উচিত, রামরাজ্য, প্রজাপালন, ন্যায়বিচার ইত্যাদি শেখায়। রামায়ণ থেকে আমরা শিখি, সত্যের পথে চললে কষ্ট হলেও শেষে জয় হয়। কর্তব্য পালন করা জীবনের সর্বোচ্চ ধর্ম। ত্যাগ, ভক্তি ও ধৈর্যের মূল্য। নারীর সম্মান ও শক্তি, সীতা। বাংলায় রামায়ণ। চতুর্দশ শতকে কৃত্তিবাস ওঝা সংস্কৃত রামায়ণের বাংলা অনুবাদ করেন, যা কৃত্তিবাসী রামায়ণ নামে বিখ্যাত। এটি বাংলায় খুব জনপ্রিয়। এছাড়া তুলসীদাসের হিন্দি রামচরিতমানসও উল্লেখযোগ্য। রামায়ণ শুধু হিন্দু ধর্মগ্রন্থ নয়, এটি ভারতীয় সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এর প্রভাব থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, লাওস সহ অনেক দেশে দেখা যায়। এটি মানুষকে আদর্শ জীবন যাপনের পথ দেখায়।